আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের এক ধরনের সমাপ্তি ঘটেছে। গতকাল দীর্ঘ ৯ ঘণ্টা ব্যাপী আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এর দীর্ঘ বৈঠকের পর উভয় দল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং আগামী ২৫ অক্টোবর এই মাসেরই ২৫ তারিখে তুরস্কের রাজধানী আঙ্কারায় দুই দলের দীর্ঘ সময় নিয়ে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। এখানে উভয় দেশের অবস্থান এবং বিগত এই কয়েকদিনের হামলায় কার নৈতিক এবং সামরিক শক্তি বাস্তবে ক্ষমতার প্রতিফলন কতটুকু ঘটেছে এটা নিয়ে কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আফগানিস্তান ও পাকিস্তানের মাঝের এই সংঘাত নতুন নয়। ব্রিটিশরা ভারতবর্ষে আসার আগেও পাকিস্তানের পাঞ্জাব, লাহোর, সিন্ধু এই সমস্ত অঞ্চল আফগানিস্তান থেকে আসা মোগলরা দখল করেছিল। আমরা যদি দেখি, যদিও মোগল সালতানাত এবং তার আগের গৌরী দাস সহ অন্যান্যদের বংশগুলো নেতৃত্ব এবং রাষ্ট্র পরিচালনা দিল্লি থেকে হয়েছে, কিন্তু এরা যেহেতু আফগানি ছিল তাই বলা যায় যে ব্রিটিশরা আসার আগেও আফগানিরাই পাকিস্তান ভূখণ্ড শাসন করেছে। তো সেই সময় রাষ্ট্র পরিচালনার জন্য কূটনৈতিক জ্ঞানের তুলনায় সামরিক শক্তিটাই বেশি ছিল। আফগানিদের মধ্যে এই সাহস এবং সামরিক যুদ্ধ করার অবস্থান বেশি থাকায় তারা এই এলাকায় কর্তৃত্ব করতে পেরেছে। ব্রিটিশরা যখন ভারতবর্ষ দখল করে, ব্রিটিশদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আফগানরা তখন অটোমেটিকলি ব্রিটিশদের বিরোধী রাশিয়ার প্রতি ঝুঁকে পড়ে। এই ঝুঁকে পড়াটা ছিল ব্রিটিশদের আক্রমণ থেকে এবং ব্রিটিশ কর্তৃক দখলদারিত্ব থেকে বাঁচা, কিন্তু এটি তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। রাশিয়ানরা ধীরে ধীরে বন্ধুত্ব হতে হতে এক পর্যায়ে তাদের নাস্তিকতার দর্শন এবং লেনিন ও মার্ক্সবাদী দর্শন আফগানিস্তানে প্রতিষ্ঠিত হওয়া শুরু করে। এক পর্যায়ে যখন রাষ্ট্র ব্যবস্থা সোভিয়েত ইউনিয়নের সমাজবাদী চিন্তাধারা উপরে অটল হয়ে যায়, তখন আফগান ধর্মভীরু জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহে ফেটে পড়ে এবং সেই বিদ্রোহের পরে যুদ্ধরূপ নেয়, সেটা তো আপনারা জানেন। এখানে যে বিষয়টি আছে, ব্রিটিশরা আসার পরে তারা আফগানিস্তান দখল করতে পারেনি। ব্রিটিশরা আসার আগে আফগানিস্তানের যে মানচিত্র ছিল বা আফগান শাসকদের যে সীমানা ছিল, সেটা বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান ও কেপিকে খাইবার পখতুনখা সহ সমৃদ্ধ ছিল। অর্থাৎ পশতুন জাতি যারা, তাদের বিশাল বড় অংশ আফগানিস্তানে হলেও বড় একটা অংশ পাকিস্তানে রয়েছে। তো পাকিস্তানের বেলুচিস্তান, খাইবার পখতুনখা এবং বর্তমান আফগানিস্তান, এরা সবাই একই জাতি, একই ধরনের পাহাড়ি এলাকা, একই ধরনের ভাষা এবং একই ধরনের কৃষ্টি কালচার, খাবার এবং বংশ গোত্রগতভাবে তারা প্রায় এক ধরনের। তো যার কারণে ব্রিটিশরা এই অঞ্চলে দখল করতে আসলে কেপিকে এবং বেলুচিস্তানের রাজা এবং আমিরদের সাথে কিছুটা বোঝাপড়া হয়ে তারা এই এলাকায় সামান্যতম তারা কিছুটা হলো দখল না বললেও সমন্বয় করা চলার চেষ্টা করে। ফলে পশতুন জাতি, আফগান জাতি, কিছু অঞ্চল, কিছু গোত্র তাদের ব্রিটিশদের সাথে চুক্তিবদ্ধ হয়ে চলে, কিছু গোত্র স্বাধীনভাবে চলে। যাই হোক, এক পর্যায়ে ব্রিটিশরা চলে যাওয়ার পরে খাইবার পখতুনখা এবং বেলুচিস্তানকে পাকিস্তানের অংশ বানানোর জন্য ওলামা একরাম সহ সবাই চেষ্টা চালায়। আমাদের
আল্লামা সাব্বির আহমদ ওসমানী সহ অনেকেই তাদেরকে বুঝিয়েছেন যে তোমরা স্বাধীন জাতি, সমস্যা নেই, ব্রিটিশদের অধীনে ছিল না ঠিক, কিন্তু পাকিস্তান এটি আল্লাহ তাআলার প্রদত্ত একটি বিশাল বড় রাষ্ট্র, যেখানে পাকিস্তান কা মতলব কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, তোমরা সেখান থেকে দূরে থাকবা কেন? তো এদেরকে বুঝিয়ে গণভোটের মাধ্যমে এই কেপিকে কে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। বেলুচিস্তানের কিছু রাজারা বিরোধিতা করেছে, যাদের বিরোধিতা এখনো চলমান আছে। তো যখন অন্তর্ভুক্ত করে তখন আফগানিস্তান এটা কোনোভাবে মেনে নেয়নি। আফগানিস্তানের দাবি ছিল যে পশতুন জাতি এরা সবাই হয়তো আফগানিস্তানের অংশ হবে, অথবা পশতুনিস্তান নামে আলাদা একটি রাষ্ট্র হবে, কোনোভাবে পশতুনরা পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক। তৎকালীন আফগান, তখন তো তারা প্রো সোভিয়েত ইউনিয়ন ছিল, মানে লেনিন এবং মার্ক্সবাদী ছিল সরকার যারা ছিল তখন। 1933 সালের দিকে ছিল রাজা দাউদ, তারপরে ছিল মোহাম্মদ জাহের শাহ। তো তারা কেউই চায় নাই যে এই পশতুনরা পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক, হয় আফগানিস্তানের অন্তর্ভুক্ত হবে, না হয় তারা স্বাধীন রাষ্ট্র হবে, এটাই তাদের চাওয়া। এই জন্য 1948 সালে যখন পাকিস্তানের নাম জাতিসংঘ অন্তর্ভুক্ত করা হয়, আফগানরা তার ঘোর বিরোধিতা করেছে এবং তারা কোনোভাবে আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝে যেই সীমানা, এটাকে ইন্টারন্যাশনাল দুই রাষ্ট্রের মাঝখানে সীমানা মানে না, তারা এটাকে সাময়িক ডোনাল লাইন হিসেবে তারা এটাকে গণ্য করে, এটাকে তারা কোনো গুরুত্ব দেয় না। এবং তাদের দাবি এখনো পর্যন্ত আফগানিস্তানের জনগণ, শাসক শ্রেণীর দাবি যে পাকিস্তানের খাইবার পখতুনখা এবং বেলুচিস্তান এটি ব্রিটিশ পূর্ব যেভাবে আফগানিস্তানের অংশ ছিল এখনো আফগানিস্তানের অংশ, পাকিস্তান জোরপূর্বক এটি দখল করে রাখছে, এটি তাদের দাবি। এর প্রেক্ষিতে আফগানিস্তানের বাহিনীর সাথে পাকিস্তানের বাহিনীর সাথে দীর্ঘদিন মাঝে মধ্যে যুদ্ধ চলতো। তো সবসময় আফগানিস্তানের জনগণ সেই, যদি বলা হয় ব্রিটিশ আমল থেকেই তারা পাকিস্তানকে ঘৃণা করে। পাকিস্তান পাঞ্জাব, পাকিস্তান তো তখন হয় নাই, পাকিস্তান হওয়ার আগ থেকেই তারা পাঞ্জাবি এবং এই সিন্ধি এই সমস্ত এলাকার লোকদেরকে, বিশেষ করে পাঞ্জাবিদেরকে ঘৃণা করে। এর কারণ হলো ব্রিটিশরা ভারতবর্ষ দখল করার পর পাঞ্জাব রেজিমেন্ট, অর্থাৎ ব্রিটিশদের যে সেনাবাহিনী ছিল তার অধিকাংশ সদস্য ছিল ভারতের, আমাদের বর্তমান পাকিস্তান ও ভারতের পাঞ্জাব অঞ্চলের মানুষ। এদেরকে দ্বারা তারা বারবার আফগানিস্তানে হামলা চালায়। তো আফগানিরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছে ঠিক, কিন্তু সেই যুদ্ধে সৈনিক ছিল পাঞ্জাবি মুসলমানরা। সুতরাং তখন থেকেই আফগানিদের সাথে পাঞ্জাবিদের যুদ্ধ চলে আসছে, দ্বন্দ্ব চলে আসছে। তো এই পাঞ্জাবি সেনাবাহিনী যখন পাকিস্তানের সেনাবাহিনী রূপান্তরিত হয়, পাকিস্তান নামে রাষ্ট্র গঠন করে, আফগানিরা এটাকে মুনাফেকি এবং ধোঁকাবাজি হিসেবে শুরু থেকে চিহ্নিত করে এবং তারা পাকিস্তানকে মেনে নেয় নাই, যার কারণে আফগানিস্তানের জনগণের অন্তরে পাকিস্তানের প্রতি ঘৃণা চলে আসছে। এবং যত সরকার আফগানিস্তানে এসেছে সকল সরকারই তালেবান বিরোধী বক্তব্যের মাধ্যমে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত রাখছে। কারণ পাকিস্তান বিরোধী বক্তব্যের মাধ্যমে, তালেবান তো ছিল না, পাকিস্তান বিরোধী বক্তব্যের মাধ্যমে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত রাখার চেষ্টা করছে। তো সেই দীর্ঘ 1994 সাল পর্যন্ত যত সরকার আসছে সব পাকিস্তান বিরোধী ছিল। সর্বপ্রথম তালেবান সরকার যারা ছিল প্রো পাকিস্তান, পাকিস্তানের সাপোর্টার ছিল। এই বিষয়টা ঐতিহাসিকভাবে প্রমাণিত। যদিও তালেবানের প্রতিষ্ঠার পিছনে প্রতিষ্ঠাকালীন সময়ে পাকিস্তানের তেমন অবদান নাই, কিন্তু পাকিস্তানিরা বলে বেড়ায় যে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, জায়গা দিয়েছি, নানান কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা যাদেরকে সহযোগিতা করছে, আমেরিকা থেকে অর্থ নিয়ে, সৌদি থেকে অর্থ নিয়ে, আরব বিশ্ব থেকে অর্থ নিয়ে, সেই সহযোগিতা যাদেরকে করা হয়েছে তারা হলো মুজাহিদিন, অর্থাৎ বিভিন্ন গ্রুপে নিমজ্জিত, যারা রাশিয়ার বিরুদ্ধে, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তো এই দীর্ঘ সংঘাত, মাঝে মধ্যে সংঘাত হইতো, 1965 সালে হয়েছে বহুবার। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সাময়িক উত্তেজনা, টান টান সংঘাত হয়েছে। কিন্তু 1996 সালে তালেবান সরকার আসার পরে পাকিস্তানের সাথে একটা গভীর সম্পর্ক হয়ে যায়। আমরা জানি যে কোনো রাষ্ট্র পরিচালনা দখল করার জন্য হয়তো অস্ত্র শস্ত্র লাগে, যুদ্ধ করা লাগে, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য অস্ত্র দ্বারা কাজ হয় না, সেখানে জনগণের সাপোর্ট লাগে। বাইরের শক্তি এসে শাসন করে যদি করে, আর জনগণ যদি সাপোর্ট দেয়, তাহলে ক্ষমতা স্থায়ী হতে পারে। যেমন মোগল সালতানাত ভারতবর্ষে 800 বছর ছিল, এটা সম্ভব হয়েছে এই জন্যই কেননা ভারতীয় জনগণ তাদেরকে জানে প্রাণে গ্রহণ করে নিছে। দেশীয় সরকারও যদি তাদের পক্ষে জনগণের সাপোর্ট না থাকে, তাহলে সে স্থায়ী হতে পারে না। যেমন বাংলাদেশের সরকার, শ্রীলঙ্কার সরকার, নেপালের সরকার। তাহলে তালেবানরা ক্ষমতা বলে 1996 সালে রাষ্ট্র আফগানিস্তানে ক্ষমতা গেল, শক্তি বলে ক্ষমতা গেল, পরবর্তীতে জনগণের আস্থা নিতে না পারার অন্যতম একটা কারণ ছিল
জনগণ সবাই যেখানে পাকিস্তান বিরোধী মনোভাব লালন করে, বাংলাদেশের জনগণ যেভাবে ইন্ডিয়া বিরোধী মনোভাব লালন করে, আফগানিস্তানের জনগণ পাকিস্তান বিরোধী মনোভাব লালন করে, সেই জনগণের বিরুদ্ধে প্রো পাকিস্তানি হওয়ার কারণে তালেবানদেরকে একটা অংশ অপছন্দ করে। এবং পাশাপাশি তখন তো আশপাশের সবাই সম্পর্ক ছিন্ন করে, ভারত সম্পর্ক ছিন্ন করে, এবং ভারত নর্দার্ন অ্যালায়েন্সিস অর্থাৎ উত্তরাঞ্চলীয় জোট, আব্দুর রশিদ দোস্তাম, আহমদ শাহ মাসুদ এবং বুরহানুদ্দিন রাব্বানি, গুলবুদ্দিন হেকমতিয়ার সহ এদেরকে সাপোর্ট দেয় এবং তালেবানের বিরুদ্ধে তখন জনগণ দাঁড়িয়ে যায়। কারণ জনগণ দেখছে যে এরা হলো আমাদের শত্রু, পাকিস্তানের থেকে তৈরি একটা রাষ্ট্র, একটা সংগঠন। সুতরাং তাই তালেবানের বিরুদ্ধে জনগণ যাওয়ার অন্যতম কারণ ছিল পাকিস্তান প্রো হওয়া। যাই হোক, পরবর্তীতে 2001 সালে তালেবানের সাথে পাকিস্তানের মুনাফিকি প্রকাশ পায়। এর আগে একটা কথা আমি কাল একটা আগের ইয়েতে বলছি, এখন আবার বলছি, যে পাকিস্তান কখনোই চাচ্ছিল না যে আফগানিস্তান স্বয়ংসম্পূর্ণ হোক, বরং তারা চাচ্ছে যে আফগানিস্তান যেন সবসময় পাকিস্তানকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে। পাকিস্তানের বিদেশ পলিসি যেটা, সেটাই হবে আফগানিস্তানের বিদেশ পলিসি। তারা যদি আমেরিকার সাথে কথা বলতে হয় তাহলে মাতাব্বর থাকবে, বড় ভাই থাকবে, পাকিস্তান তার মধ্যস্থতায় কথা বলবে। কিন্তু মোল্লা ওমর রহমতুল্লাহ আলাই যে দৃষ্টিভঙ্গি, তার যে আধ্যাত্মিকতা ছিল, তিনি কখনোই পাকিস্তানের মধ্যস্থতায় যোগাযোগ করতে চান না। বারবার তিনি আমেরিকার সাথে চেষ্টা করছেন সরাসরি কথা বলার জন্য, কিন্তু পাকিস্তানের কারণে সেটা আর হয়ে ওঠে না। এমনকি তিনি সরাসরি পাকিস্তানের এই প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফোন করেছিলেন, ফোন করে পরিচয় দিয়ে কথাও বলেছেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে, এবং সেখানেও তিনি বিষয়টা নিয়ে আসছেন যে সরাসরি তিনি কথা বলতে চান এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চান। তো এই সময়টা তো পাকিস্তান কোনোভাবেই করতে দেয় নাই। 2002 সাল থেকে 1 সাল থেকে যখন আমেরিকা আক্রমণ করে, তখন পাকিস্তান দ্বৈত নীতি গ্রহণ করে। একদিক থেকে পাকিস্তানের পক্ষ থেকে আমেরিকাকে বিমানবন্দর দেওয়া হয়, 57,800টি বিমান হামলার সুযোগ করে দেওয়া হয়, 10 লক্ষ গাড়ির বেশি, 10 লক্ষের বেশি, 10 লক্ষ গণেন, 10 লক্ষের বেশি গাড়িতে করে, লরিতে করে করাচি বন্দর থেকে আফগানিস্তানে অস্ত্র, বোমা, গোলা বারুদ, রসদ পরিবহন করা হয় আমেরিকার পক্ষ থেকে। এদিক থেকে তারা এটা করছে। দ্বিতীয় দিক থেকে পাকিস্তানের আইএসআই এর একটা অংশ তালেবানের কিছু নেতাদেরকে আশ্রয় দিচ্ছে। ওসামা বিন লাদেনকে তো পাকিস্তানি আশ্রয় দিচ্ছে এবং লাস্টে পাকিস্তানি তাকে হত্যা করাইছে অ্যাবোটাবাদ থেকে। এবং তালেবানরা যখন নিঃশেষ হয়ে যায়, অর্থাৎ প্রথম হামলা প্রতিহত করতে না পারে পালায়া যায়, মোল্লা ওমর রহমতুল্লাহ পাকিস্তান আসেন না, কিন্তু অন্য নেতারা পাকিস্তান আসতেন এবং তালেবানের মজলিসে শুরা, তাদের বৈঠকগুলো পাকিস্তানের পেশাওয়ারে অথবা এই সীমান্ত প্রদেশের কোন এলাকায় হইতো। তো এই ধারাবাহিকতায় উভয়ের সাথে তারা ডিল করছে। এই ডিল করার কারণ কি? কারণ হলো আমেরিকা আফগানিস্তান দখল করার পরে তারা পাকিস্তান ভাবছিল আমেরিকা সবসময় পাকিস্তানকে গুরুত্ব দিবে, কিন্তু আমেরিকা তার পলিসি বদল করে। বদল করার কারণ হলো আমেরিকা যখন তালেবানের বিরুদ্ধে উত্তরাঞ্চলীয় জোটের হামিদ কারজাইকে ক্ষমতা দেয়, হামিদ কারজাই আবার পাকিস্তানকে পছন্দ করে না। মানে যে আমেরিকার সহযোগিতা করে তালেবানরা পাকিস্তান সরাইলো, সেই আমেরিকা আফগানিস্তান থেকে যে এজেন্ট নিয়োগ দিচ্ছে, সেই এজেন্ট পাকিস্তানকে ঘৃণা করে। কারণ জন্মগত বংশগতভাবে তাদের মধ্যে পাকিস্তানের প্রতি ঘৃণা আছে। তো সেই ধারাবাহিকতায় যেহেতু এরা সবাই পাকিস্তানের প্রতি ঘৃণা রাখে, তাই হামিদ কারজাই পাকিস্তানের সাথে সম্পর্ক দুর্বল করে ভারতের সাথে সম্পর্ক করার প্রতি জোর দিয়েছে। আমেরিকা বাধ্য হয়ে এই অঞ্চলের মাতাব্বরি তখন ভারতকে দিতে বাধ্য হয়। সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশেও যে ঘটনা ঘটছে, 2007 সালে আমেরিকা ভারতকে ক্ষমতা আসার সুযোগ করে দেয়, 111 গঠিত হয়, হাসিনা ক্ষমতায় আসে। একই কাহিনী আফগানিস্তানও করছে, পাকিস্তানকে আফগানিস্তান থেকে কিছুটা আউট করে দিয়ে ভারতকে সুযোগ করে দেয়। ভারত এই সময়ের মধ্যে আফগানিস্তানে বাংলা টাকার আমি হিসাব করছি 36,000 কোটি টাকা সেখানে তারা ইনভলভ করে এবং তারা বিভিন্ন ইনভেস্ট করে। আফগানিস্তানের বর্তমান যেই কি আছে, এই সংসদ ভবন আছে, এটাও কিন্তু ভারতের করা, অনেকগুলো রোড ভারতের করা, অনেক বিদ্যুৎ প্রকল্প ভারতের করা, সৌর বিদ্যুৎ প্রকল্প ভারতের করা, অনেক কার্যক্রম ভারত আফগানিস্তানে পায়। তো আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশে তারা সুযোগ করে নিয়েছে, আফগানিস্তানে তারা সুযোগ করে নিয়েছে। এই দুইটা অঞ্চলেই ভারতের আধিপত্য চলে আসছে। যাই হোক, তো ভারত দীর্ঘ সময় নানান কাহিনী, আমি লম্বা সময় দিকে যাচ্ছি না, সাম্প্রতিক সময় দিকে চলে আসবো, সেটা হচ্ছে, তো ভারত এই দীর্ঘ সময় আফগানিস্তানে তাদের মাতাব্বরি চালায় যায়। সর্বশেষ 2007 সালে টিটিপি
পাকিস্তানের আইএসআই প্রতিষ্ঠা করে। এটা ছিল আমেরিকা থেকে লেনা দেনা করা, এবং এটা পাকিস্তানের একাধিক বিশ্লেষকরাই ক্লিয়ার ভাবে বলছেন যে তেহরিকে তালেবান আফগানিস্তানের আদলে তারা তেহরিকে তালেবান পাকিস্তান গঠন করার জন্য সহযোগিতা করে এবং পশতুন জাতিকে উদ্বুদ্ধ করে, যাতে করে ওই যে ভারতকে সুযোগ করে দিয়েছে আমেরিকায়, এবং আফগানিরা যেহেতু পাকিস্তানকে চান্স দিচ্ছে না, তাই তারা আবারও তালেবানদেরকে দ্বারা এদের প্রতি চাপ প্রয়োগ করা বা তালেবান ক্ষমতায় আসুক এই দৃষ্টিভঙ্গি থেকে তারা আবার সহযোগিতা করে। এদিক দিয়ে আমেরিকাকে সহযোগিতা করতো তালেবানকে হত্যা করার জন্য, টাকা খাইতো সেখান থেকে, আবার এদিক থেকে তালেবানকে সহযোগিতা করে আমেরিকার চাপে রাখতো। এই দ্বৈত নীতি পাকিস্তান গ্রহণ করে, কিন্তু অস্বীকার করতো আমরা জানি না, যেহেতু এগুলো গোয়েন্দা ইন্টেলিজেন্স বিষয়, এখানে তো ক্লিয়ার কারো কোনো ডকুমেন্টস নাই, কেউ কাউকে দোষারোপ করার সুযোগ ছিল না। এই টিটিভির কাজ ছিল কি? টিটিভির কাজ ছিল যে লরিতে করে করাচি বিমানবন্দর নৌবন্দর থেকে পাকিস্তানের মুসলমানদেরকে হত্যা করার জন্য অস্ত্র নিয়ে যাওয়া হয়তো, তারা ফার্স্ট টাইমে পাকিস্তানে, যেহেতু আফগানিস্তানে চান্স পাচ্ছে না, পুরোটাই আমেরিকার বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত, তারা পাকিস্তানে বসে বসেই এই কিসের উপরে, লরির উপরে, রসদের বাহিনীর উপরে তারা হামলা করত। অনেকগুলো গাড়ি তারা উড়িয়ে দিয়েছে এবং এই হামলা থেকে তারা শুরু করে। তো এক পর্যায়ে পাকিস্তানের লোকেরা মনে করছে এরা এটা আফগানিস্তানের তালেবানের পক্ষে হয়ে কিছু কাজ হয়তো এখানে করবে, কিন্তু তারা যে সেই পুরানো তাদের জনগণের চাহিদা যেটা ছিল আলাদা পশতুন রাষ্ট্র হওয়া, জনগণের চাহিদা ছিল শরিয়া কায়েম হওয়া, জনগণকে তারা বুঝাতে সক্ষম হয়েছে যে আমাদের পূর্বসূরীরা ব্রিটিশদের অধীনে না থাকা সত্ত্বেও পাকিস্তানের সাথে একীভূত হওয়াকে কবুল করেছে শুধুমাত্র শরিয়ার জন্য। সেই শরিয়া তো তারা দিচ্ছে না, উল্টা আমাদেরই ভাষাভাষী, আমাদেরই জাতি ভাই, আমাদেরই বংশীয় পশতুন জাতিদেরকে হত্যা করার জন্য তারা আমেরিকাকে সুযোগ করে দিছে। এই সুযোগটা কাজে লাগায়া পুরো কেপিকে এবং বেলুচিস্তান, যেখানে আগে থেকে পাকিস্তান বিরোধী মনোভাব ছিল এবং কিছু গ্রুপ যুদ্ধ করছিল বেলুচিস্তানে আগে থেকে, তাদেরকে তারা আবার পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে মনোভাব তৈরি করতে সক্ষম হয়। এই অবস্থায় ইমরান খানের উত্থান হয়। ইমরান খানের উত্থান কিন্তু 2009 সালে, এবং উত্থানের পিছনে মূল কারণটাই হচ্ছে এই ইমরান খানের বাড়ি তো, ইমরান খান পশতুন, মানে আফগানদের যে বংশ, ইমরান খানের সেই বংশ পাঠান। তো ইমরান খান পাকিস্তান সেনাবাহিনীর বিরোধিতা করার মাধ্যমে তার উত্থান হয়, এবং সে সর্বপ্রথম কেপিকে থেকেই পাশ করে এবং তার সরকার গঠন করে কেপিকে রাজ্যে, খাইবার পখতুনখায়। তো ইমরান খান কি করছে, এখানে যেটা হয়েছে যে 2007 সালে যখন তেহরিকে তালিবান পাকিস্তান গঠিত হয়, তারা আমেরিকার উপর হামলা করে। আমেরিকা তখন পাকিস্তানের সহযোগিতায় পাকিস্তান রাষ্ট্রের মধ্যেই তেহরিকে তালিবানের উপরে, টিটিপির উপরে হামলা শুরু করে। এই হামলায় পাকিস্তানের জনগণ মারা যায়। এই পাকিস্তানি জনগণের উপরে পাকিস্তান সরকারের সহযোগিতায় আমেরিকার ড্রোন হামলার প্রতিবাদে 26 দিন লাগাতার ইসলামাবাদে ধর্ণা দেয় ইমরান খান, এবং এভাবে ইমরান খান জনপ্রিয় নেতায় রূপান্তরিত হয়। তার মানে পাকিস্তানের জনগণ 2001 থেকে নিয়ে 2018 সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর উপরে বিরক্ত, অসন্তুষ্ট, এবং আফগানিস্তানে তালেবান সরকারকে ধ্বংস করার জন্য পাকিস্তান সরকার এবং পাকিস্তানের মিলিটারি যে কার্যক্রম, এটাকে তারা ঘৃণা করে আসছে। যার কারণে এর বিরুদ্ধে দাঁড়ানোর কারণে ইমরান খানকে তারা সাপোর্ট দিছে। ইমরান খান সরকারের পর্যন্ত পৌঁছে গেছে, এবং ইমরান খান সরকারে পৌঁছার পরে কি হয়েছে, সহজেই পাকিস্তানের পক্ষ থেকে সাপোর্ট থাকার কারণেই তালেবানরা আমেরিকার সাথে চুক্তি করতে সম্ভব হয়েছে এবং আমেরিকাকে ভাগাইতে সম্ভব হয়েছে। আমেরিকা চলে যাওয়ার পরে এখন যে দ্বিতীয় ধাপে যে সংঘাত, তালেবানের মোড চেঞ্জ হয়ে গেছে। কারণ তালেবানরা আগে পাকিস্তানকে বিশ্বাস করলো, পাকিস্তানের এই গাদ্দারির কারণে ওসামা বিন লাদেনকে হত্যা করাইলো, পাকিস্তান তালেবানদের একজন দ্বিতীয় আমির মোল্লা আখতার মনসুর কে হত্যা করাইলো, অনেক তালেবান নেতাকে গ্রেফতার করাইলো, যার কারণে তালেবানরা আর পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপনে তারা আগ্রহী না। দ্বিতীয়, তারা ফালস বুঝছে যে আগে জনগণের সাথে মিশছে, যে আগের বার কেন জনগণ তাদের পক্ষে সাপোর্ট দেয় নাই, তাদের বিরোধীদেরকেও সাপোর্ট দিছে, আমেরিকা আসছে আর খুশি হয়েছে যারা। এর কারণ ছিল তারা তালেবানকে পাকিস্তানের প্রক্সি বা পাকিস্তানের অনুগত একটি বাহিনী হিসেবে তারা নিছে। এই জন্য তালেবানরা স্ট্যান্ডার্ডলি পাকিস্তানের সাথে ওরকম সম্পর্ক করতে আগ্রহী না, যে পাকিস্তানের কথায় চলবে, এটা আগ্রহী না, কারণ তারা জনগণের সাপোর্ট, এবং তারা সক্ষম হয়েছে। বর্তমানে আফগানিস্তানে কোনো জনগণ তালেবানের বিরুদ্ধে নাই, থাকলেও তারা ওরকম কিনা, তারা কোনো দল বা গোষ্ঠীগত নেই। আগে যেমন অনেকগুলো দল উপদল ছিল। তো তালেবান ক্ষমতা আসার পরে তো ভারত পালায় যায়, সব পালায় যায়, সবাই চলে যায়, ভারতও মনে করছে। এখন এক পর্যায়ে এসে তালেবানের কূটনীতির কাছে সবাই হেরে গেছে, কারণ তালেবানরা তাদের বিরোধী কোনো শক্তিকেই রাখে নাই। আগে তো তাদের বিরোধী ছোট ছোট গ্রুপ ছিল, যে গ্রুপগুলোকে আমেরিকা সহযোগিতা দিছে, ভারত সহযোগিতা দিছে, দিয়ে তালেবান সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য ব্যবস্থা করছে। কিন্তু এখন তালেবান ছাড়া আর বিকল্প কোনো শক্তি নাই, যারা 2, 4, 10, 15 বছরে বা 15-20 বছরে আফগানিস্তানে
জনগণের সমর্থন নিয়ে তালেবানের বিরোধিতা করবে, যেটা আগে ছিল। এখন আফগানিস্তানের সাথে সম্পর্ক করতে হলেই তালেবানের সাথে সম্পর্ক করা ছাড়া বিকল্প কোনো রাস্তা পরাশক্তিদের কাছে খোলা নেই। যার কারণে চীন, রাশিয়া সবাই এখন সম্পর্ক করতেছে, এমনকি খুদ আমেরিকাও 2বার আইসা বৈঠক করছে। তো এবং আমেরিকা এখন এসে বাগরাম ঘাঁটিতে চাচ্ছে, যেটা চীনের একবার নিকটবর্তী, তারা তালেবানের সাথে বন্ধুত্ব করে এখানে তাদের কিছু সৈন্য রাখবে এবং তালেবানের সহযোগিতা করবে, শরিয়া শাসনের বিরোধিতা করবে না, এই শক্তিতে চেষ্টা করতেছে। এবং ভারত এক্ষেত্রে সিলিন্ডার করছে, কারণ চীন আর ভারতের এত যুদ্ধ, চীন আর আমেরিকার এত যুদ্ধ, কিন্তু ব্যবসা কিন্তু বন্ধ নাই। কারণ ব্যবসা যদি আমেরিকা বন্ধ করে দেয়, চীনের 150 কোটি মানুষের মধ্যে যে বিক্রির বাজার, এটা বন্ধ করে দিলে আমেরিকা তো দেউলিয়া হয়ে যাবে। আর চীনও যদি আমেরিকা তার পণ্য না যায়, তাহলে চীন যে নতুন নতুন জিনিস আবিষ্কার করে এগুলো বিক্রি করবে কোথায়? এই জন্য সিস্টেম হলো যে যুদ্ধের জায়গায়, ধান্দার জায়গায়, ব্যবসার জায়গায়। এই নীতিতেই ভারত আছে। ভারত কত হইলো তালেবানরা অপছন্দ করি, তাদেরকে ঘৃণা করছি, তাদের বিরোধিতা করছি, সেটা এক সময় গেছে। এখন আমাদের ব্যবসার খাতিরে এবং যে প্রপার্টি তারা আফগানিস্তানে রেখে আসছে সেটার খাতিরে তারা, যেমন বাংলাদেশেও তারা চাচ্ছে নতুন যে সরকার আসবে তার সাথে সম্পর্ক করবে। আওয়ামী লীগ গেছে, তারা বিএনপির কাঁধে ভার করেও বাংলাদেশে টিকে থাকতে চায়, বা জামাত তো বলতেছে ভারতের সাথে তারা সুসম্পর্ক চায়। বাংলাদেশে যেই নতুন সরকারে আসবে, ভারত তাদেরকে ঘুরানোর চেষ্টা করতেছে যে তাদের পক্ষে যেন থাকে। তোমাদের বিরোধিতা আগে করছি স্বার্থের জন্য, এখন যদি তোমাদের দ্বারা আমাদের স্বার্থ পূরণ হয়, অসুবিধা কি? মানে স্বার্থের জায়গায় স্বার্থ, যুদ্ধের জায়গায় যুদ্ধ। এই ক্ষেত্রে কিন্তু পাকিস্তান হচ্ছে একটা ফালতু রাষ্ট্র। তারা না নিজের রাষ্ট্র স্বার্থ বুঝে, না জনগণের স্বার্থ বুঝে, আর না বাহির রাষ্ট্রের মুসলমানের স্বার্থ বুঝে। তাদের রাষ্ট্রযন্ত্রের সবকিছু ব্যবস্থাপনা হচ্ছে সেনাবাহিনীর কাছে, আর সেনাবাহিনী হচ্ছে ব্রিটিশদের তৈরি পাঞ্জাবি রেজিমেন্টের তত্ত্বাবধানে পরিচালিত আমেরিকার গোলাম, এছাড়া আর কিছু না। যার কারণে পাকিস্তানের জনগণ এই সমস্ত বিষয়ে নিজেরা ফেসে যাচ্ছে। তালেবানরা নতুন করে এসে তারা আর পাকিস্তানের সাথে যুদ্ধ করতে কোনো ওই আগের মতো সম্পর্ক করতে কোনোভাবে রাজি না। পাকিস্তানও এক্ষেত্রে দূরত্ব তৈরি হয়। পাকিস্তানের সেনাবাহিনী দেখতেছে তো আমাদেরকে বড় ভাই মানে না, প্রথম মনে করছে মানবে, যখন 2-4 মাস গেছে পাকিস্তানের পাত্তা দিতেছে না, তখন পাকিস্তান সেনাবাহিনী সিদ্ধান্ত নিল যে কি করবে, তালেবানের সাথে দূরত্ব তৈরি করবে। আর দূরত্ব তৈরি করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াইছে ইমরান খান। ফলে তারা ইমরান খানকে সরাই দেয়, সরাই দিয়ে তাদের আনুগত্যশীল এই নওয়াজ শরীফকে ক্ষমতায় এনে তারা তালেবানকে শিক্ষা দিবে। আমেরিকা যেহেতু আদেশ করতেছে, আমেরিকার যে অপমান সেটা যেন তারা তো বুঝে যে তালেবানরা। তো যাই হোক, এই লম্বা কাহিনীর ভিত্তিতে কি হয়েছে, 2টা বিষয় তৈরি হয়েছে। এক হচ্ছে, যখন তালেবানরা পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করতেছে না, জনগণ তালেবানকে সাপোর্ট দিচ্ছে আফগানিস্তানে। এদিকে পাকিস্তান সেনাবাহিনীর প্রতি ঘৃণার ভিত্তিতে টিটিপি জনগণের প্রিয় দল হয়ে দাঁড়িয়েছে খাইবার পখতুনখায়। কয়েকজন পাকিস্তানি বিশেষজ্ঞের ইয়েতে শুনছি যে সন্ধ্যার পরে এমনকি কিছু অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর কোনো নিয়ন্ত্রণ নাই, এবং খাইবার পখতুনখায় মূলত এখন নিয়ন্ত্রণ হচ্ছে টিটিপির, তেহরিকে তালেবান পাকিস্তানের নিয়ন্ত্রণ। এই জন্যই তো পাকিস্তান পাগলা কুত্তার মতো হয়ে গেছে। যদি টিটিপিকে বলা হয় কালা আদম সংগঠন, মানে এর কোনো অস্তিত্ব নেই। তো এটা যদি এতই হয়, তাহলে এর জন্য আবার এত বড় অপরাধ কেউ করে, বিমান হামলা করে আফগানিস্তানে গিয়ে, তার মানে কেপিকেতে টিটিপির নিয়ন্ত্রণ অনেক বেশি, পাকিস্তান সেনাবাহিনী সেখানে নিয়ন্ত্রণ শূন্য। বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে, খাইবার পখতুনখাও সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি সেখানে খাইবার পখতুনখার যে নেতারা আছে, আমাদের মাওলানা ফজলুর রহমান সাহেব, উনি সেই অঞ্চলে বাড়ি, ইমরান খান, এরা সবাই আপনার পাকিস্তান সরকারের বিরুদ্ধে কথা বলে এবং পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে এবং তাদের আফগান পলিসির বিরুদ্ধে কথা বলে। কেননা খাইবার পখতুনখার জনগণ তারা পাঞ্জাবিদের চাই আফগানিদেরকে আপন মনে করে, কারণ পাঞ্জাবিদের ভাষা তারা বুঝে না, কিন্তু আফগানিদের ভাষা তো তারা বুঝে। আফগানিদের ভাষা আর তাদের ভাষা হলো পশতু, পাঞ্জাবিদের ভাষা ভিন্ন, সিন্ধিদের ভাষা ভিন্ন। যার কারণে এই অঞ্চলে রাজনীতি করতে হইলে পাকিস্তানের যে রাজনীতি করবে কেপিকেতে, তাকে আফগানদের পক্ষে থাকতে হবে, নাহলে জনগণের সাপোর্ট পাবে না। তো জনগণের সাপোর্টটা এই তাহরিকে তালেবান পাকিস্তান টিটিপি নিয়ে তারা সেখানে ভালো একটা অবস্থান তৈরি করছে। তাদের সহযোগিতা না থাকলে কিভাবে তারা এত বিশাল বড় বড় ইয়ে করে এবং এত বড় বড় হামলা করে? পাকিস্তানের সেনাবাহিনীর মতো এত শক্তিশালী সেনাবাহিনী সেখানে কিছু করতে পারতেছে না। বাংলাদেশ তো পাকিস্তান থেকে অনেক দূরে, মাঝখানে ভারতের হইলো 1600 কিলোমিটার, এছাড়া তো আরো আছে। এত দূরে এসে পাকিস্তান সুবিধা করতে না পারলো, ওখানে তো করার কথা, কিন্তু পারতেছে না। কারণ হচ্ছে যে স্থানীয় জনগণ টিটিপিকে চায়। এমনকি যে সরকারি আসক, যেমন আলিয়ামান গুন্ডাপুর কে ইমরান খান দল থেকে বাদ দেওয়া হয়েছে, নতুন করে দেওয়া হয়েছে। এর কারণ ছিল এটাই যে সে এমন এমন কথা বলছে এবং টিটিপি বা আফগানিদের বিরুদ্ধে এমন সব কথা বলছে, যার কারণে ওই অঞ্চলের জনগণ
টিটিপিকে ঘৃণা করা শুরু করছে, ইমরান খানকে ঘৃণা করা শুরু করবে যদি তারা এই পাকিস্তানের পলিসির ফাঁদে পড়ে আফগানিস্তানের বিরোধিতা যায়। আপনারা কমেন্টস দেখলে বুঝতে পারবেন ওই অঞ্চলের। যাই হোক, পাকিস্তান এই যে বিমান হামলাটা করলো আফগানিস্তানে হঠাৎ করে, এটা ছিল পাকিস্তানের জন্য অনেক বড় একটা ভুল, বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনীর জন্য। কারণ হচ্ছে টিটিপির সংকট তো আজকের না, অনেকদিন থেকেই, এবং নতুন করে বড় ধরনের হামলা টিটিপি করে নাই, তাহলে হঠাৎ করে আফগানিস্তানে গিয়ে হামলা করলো কেন? এর কারণ ছিল, যখন আফগানিস্তানের উজির খারেজা পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত আসছে এবং ভারতের সাথে যখন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে করতেছে, পাকিস্তান ভাবতেছে এই তো আমাদের অবস্থা খারাপ। কারণ ভারত থেকে তো ইসের পাশাপাশি অস্ত্র আসতে পারে, বাণিজ্যের পাশাপাশি। কারণ পাকিস্তান দূরত্ব থাকলে আফগানিস্তানের সাথে সেই চুক্তি হলে ভারত থেকে তারা অস্ত্র নিতে পারে। কারণ তালেবানরা তো আগে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার সময় আমেরিকা থেকে অস্ত্র নিচ্ছে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার সময় রাশিয়া থেকে অস্ত্র নিচ্ছে, এখন ভারত থেকে তারা অস্ত্র নিতে পারে, তো সহযোগিতা নিতে পারে এবং নিয়ে টিটিপি চুক্তি হতে পারে। এমন অনেক সব ধারণার ভিত্তিতে তারা ওই ভারত সফরকারিনী আফগানিস্তানে হামলা করে। ভারত এবং আফগানিস্তানের যে সম্পর্ক, এটা যেন মিডিয়া প্রকাশ না হয় এবং এইটার প্রকাশ থেকে দূর করার জন্য তারা হামলাটা করছে। তারা মনে করছে এই হামলার মাধ্যমে যে আফগানিস্তান ভারতের সাথে চুক্তি করতে ভয় পাবে, তারা দ্রুত চলে আসবে যে ভারতের সাথে তো আমাদের কোনো বর্ডার নাই, বর্ডার হলো পাকিস্তানের সাথে, সুতরাং পাকিস্তানের কথা মতো চলি, ভারতকে পাত্তা না দিই, এটা তারা ধারণা করছিল। কিন্তু হিতে বিপরীত হয়েছে। কারণ আগে যারা পাকিস্তানকে তালেবানকে পাকিস্তান পন্থী মনে করতো, পাকিস্তান যখন তাদের বিরুদ্ধে হামলা করলো, তারা তাদের বিরুদ্ধে গেল, এবং জনগণের কে তালেবানের বিরুদ্ধে নেওয়ার মতো আর কোনো কার্ড বিরোধী শক্তির নাই। হামিদ কারজাই বলতে পারতো, বা অন্যান্য গ্রুপ যারা ছিল, তারা যদি সামনে সংগঠিত করতে চায় আর কি, তাদের তো এখন সংগঠিত করার কোনো শক্তি নাই আফগানিস্তানে, কোনো বিরোধী শক্তি নেই। করতে চায় বলতে পারতো যে তালেবান হইলো আফগানি পাকিস্তানপন্থী, ভারতপন্থী হলে সমস্যা নেই, কারণ আফগানি নাগরিকদের মধ্যে ওই পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতার ভিত্তিতে ভারতের প্রতি সফটকর্ণ তাদের আগে থেকে আছে। তো যাই হোক, এখন তালেবান বিরোধীদের হাতে যে একটা অস্ত্র ছিল, যে তালেবানরা হলো পাকিস্তানপন্থী, এই অস্ত্রটাও পাকিস্তান কেড়ে নিছে এবং এটা পাকিস্তান নিজের পায়ে নিজে কুড়াল মারছে। এতে করে আফগানিস্তানের কি ফায়দা হয়েছে, যে আপনি দেখবেন যে আফগানিস্তানের তালেবানরা বর্ডার থেকে যখন যুদ্ধ করে দেশের ভিতরে ঢুকে, হাজার হাজার আফগানি জনগণ পাকিস্তান তাদের এই তালেবানদেরকে সংবর্ধনা দেয়, ফুলের মালা দেয় এবং বিশাল লম্বা লম্বা সমাবেশ করে, মিছিল করে একতা পোষণ করতেছে। এমনকি মিডিয়ার টোলো নিউজের মিডিয়াতে দেখলাম যে অনেক তালেবান বিরোধী নেতা তারাও পাকিস্তানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিছে এবং তালেবানের পক্ষে কাঁধে কাঁধ মিলে তারা দাঁড়িয়েছে যে পাকিস্তানের এই জুলুমের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ। তার মানে তালেবানের বিরুদ্ধে থাকা সত্ত্বেও এমন 5-7 জন নেতাই এই ঘটনা তালেবানের সাথে একতাবদ্ধ হয়েছে। এবং সাধারণ জনগণ আরো বেশি, যারা কিছুটা সংশয়মান ছিল, তাদেরও মনের মতোই কাজটা হয়েছে, অন্যান্য যে গোষ্ঠী যারা আছে, যারা পাকিস্তানকে অপছন্দ করে। ফলে আফগানিস্তানের ভিতরে কিছু মানুষ শহীদ হইল, তালেবানের অবস্থান আরো মজবুত হয়েছে, তালেবান বিরোধীদের অবস্থান আরো দুর্বল হয়েছে, তালেবানের বিরুদ্ধে কোনো ধরনের নেগেটিভ তৈরি করে কোনো সংঘবদ্ধ হওয়ার সুযোগটাও নষ্ট হয়েছে। এক্ষেত্রে আফগান তালেবান সফল এবং আফগানিস্তানের লাভ হয়েছে। 2 নম্বর, পাকিস্তানের কি ক্ষতি হয়েছে? পাকিস্তান এই বিমান হামলা আগেভাগে করার কারণে পাকিস্তানের নাগরিকদের কিছু অন্ধ লোক ছাড়া, মানে শতকরা 5% বলা যায়, বাকি 50%-এর বেশি লোক এই ঘটনার কারণে পাকিস্তান সেনাবাহিনী ঘৃণা করছে এবং তাদের বিরোধিতা করছে। আর হয়তো 20-30 কিছু লোক হয়তো চুপ ছিল। অল্প কিছু লোক এক্ষেত্রে নিজেদের ইমানদারি দিয়ানতদারি ছেড়ে দিয়ে ওই রাষ্ট্রপূজার পাল্লায় পড়ে ইসলামের তাকাজা, মুসলমানদের ভাতৃত্বের কথা ভুলে গেলে গিয়ে রাষ্ট্রীয় ভাতৃত্বের কথা তুলছে। সেটা খুবই স্বল্প সংখ্যক লোক। এখন আসেন, টিটিপি সাথে পাকিস্তান পারতেছে না, এর মূল কারণ টিটিপি জনগণের ফালস অনুযায়ী রাজনীতি করছে। টিটিপি শুধু একটা সংগঠন যে তারা অস্ত্র নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াইছে এমন না। অস্ত্র নিয়ে দাঁড়াইলে কেউ দীর্ঘদিন টিকতে পারে না যদি তার
রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং সহযোগী অঞ্চলে না থাকে। আমাদের এখানে জেএমবি জীবনে দাঁড়াইতে পারবে না, বরকাতুল জিহাদ চাইলে দাঁড়াইতে পারবে না। তো টিটিপি দাঁড়াইছে শুধুমাত্র শরিয়া কায়েম এই কারণে জনগণ পছন্দ করতেছে তা না, অনেকগুলা বিষয় এখানে একত্র হয়েছে। সেই ব্রিটিশ আমল থেকে নিয়ে যেই ধারাবাহিক সংঘাত এবং যে ইতিহাস বললাম, তারই ভিত্তিতে খাইবার পখতুনখার জনগণ মনে করে তারা আগে স্বাধীন ছিল, এখনো তারা স্বাধীন থাকতে চায়, তারা পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে চায় না, তারা আলাদা পশতুনিস্তান হতে চায় অথবা আফগানের সাথে অন্তর্ভুক্ত হতে চায়, চেয়েছিল যেটা। এবং তারা মনে করে যে পাকিস্তান শরিয়ার কথা বলে তাদেরকে একত্রিত করে তাদেরকে ধোকা দিচ্ছে। এই আছে তিন নম্বর। আরেকটা বিষয় হলো যে পাঞ্জাবিরা তো আসলে ওই পাঠানদেরকে গণেই না, এদের বলে যে পাঠানদের ঘিলু হইলো হাঁটুতে, এবং স্বাভাবিক পাঞ্জাবিরা তো হইলো ষড়যন্ত্রকারী, পাঠানরা তো সহজ সরল মানুষ এবং খুবই মেহমান নওয়াজ এবং আন্তরিকতাপূর্ণ এবং নিজের জীবন দিয়ে হইলো মেহমানদের ইজ্জত রক্ষাকারী রাগী মানুষ। অত ষড়যন্ত্র কুটচাল তারা বুঝে না। এই জন্য পুরো পাকিস্তানে নর্মাল কাজ এবং নিম্ন শ্রেণীর জনগণ হিসাবেই পশতুনদেরকে পাঠানদেরকে দেখা হইতো। এটা দীর্ঘদিনের তাদের একটা ক্ষোভ আছেই পাকিস্তান সরকারের উপর। যা একটু তাদের পশতুন জাতি থেকে এক প্রধানমন্ত্রী হইলো ইমরান খান, তাকেও দীর্ঘদিন যাইতে দিল না, নামায় দেওয়া হইলো, জেলে বন্দি করে রাখলো। এরপরে এই অঞ্চলে তো ড্রোন হামলা আছেই, তাদের পশতুন জাতি আফগানিদের উপরে হামলা, সব মিলে জিলেয়া পশতুনরা পাকিস্তানের সেনাবাহিনী এবং সরকারের উপরে অসন্তুষ্ট, তারা এখান থেকে আলাদা হতে চায়। সেই আলাদা হওয়ার তাদের চাওয়াকে কি করেছে, এই বাস্তবে নিয়ে আসছে টিটিপি। শরিয়া শাসনের নামে তাদের এই চাওয়াটাকেই তারা পূরণ করতেছে, যার কারণে টিটিপির কে কেউ শরিয়ার জন্য সাপোর্ট দিচ্ছে, কেউ পশতুন হওয়ার কারণে সাপোর্ট দিচ্ছে, কেউ পাকিস্তান সেনাবাহিনী বিরোধী হওয়ার কারণে সাপোর্ট দিচ্ছে, কেউ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সেনাবাহিনী জুলুমের শিকার এজন্য সাপোর্ট দিচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী হামলা করে, এক তো হলো নিজের দেশে তার সমর্থন হারিয়েছে, দুই নম্বর টিটিপির অবস্থানকে এবং টিটিপির প্রতি জনগণের সমর্থনকে আরো মজবুত করছে, তৃতীয় হচ্ছে জোর লাগায় তো আর জনগণের অন্তরের সমর্থন নষ্ট করা যাবে না, তৃতীয় হচ্ছে যে তারা আন্তর্জাতিকভাবে বিশ্ব জনগণের কাছে, বিশ্ব মুসলিম উম্মার কাছে তারা, আমি আশ্চর্য হই যে ইসরায়েল হামাসে হামলা করে, বিমান হামলা করে, গাজায় হামলা করে, হামাস নিধনের নামে মরে সাধারণ জনগণ, এটাকে আমরা ঘৃণা করতেছি, অবশ্যই ঘৃণা। কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী টিটিপিকে ধ্বংস করার নামে আফগানিস্তানে হামলা করে নারী শিশু থেকে সাধারণ জনগণকে যে হত্যা করলো, পাকিস্তানি কিছু কুলাঙ্গার মৌলবী এটাকে সেলিব্রেট করে। কত বড় শয়তান হলে হতে পারে। আপনার সমস্যা আপনি চিহ্নিত করেন, সেখানে আপনি তথ্য দেন এবং সেই তথ্য মিডিয়ায় প্রচার করেন যে আফগানিস্তানের অমুক বাড়িতে, অমুক ঘরে, অমুক জায়গায় টিটিপির লোক আছে, তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করা হোক, এগুলো না করবেন, কিন্তু প্রোপাগান্ডা দিয়ে হঠাৎ করে বিমান হামলা করবেন, এটা তো হয় না। তো এগুলো তাদেরকে পাকিস্তানি আলমরা বলতে পারতো সেনাবাহিনীকে, ঠিক আছে আপনি টিটিপি দমন করেন আপনাদের কিন্তু এইভাবে করেন, বিমান হামলা করলে তো সাধারণ জনগণ বেশি মরে, কিন্তু না, তারা এটাকে সেলিব্রেট করতেছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ফিতনার সম্মুখীন করতেছেন। জাতীয়তাবাদের পাশাপাশি রাষ্ট্রপূজা এটাও একটা ফিতনা, এই রাষ্ট্রপূজার ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এবং পাক আফগান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে আমাদের বাংলাদেশে যে সিচুয়েশন তৈরি হচ্ছে সেদিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশকে একবারে বোখলা করে দেওয়া হবে, অর্থনৈতিকভাবে একবারে পঙ্গু করে দেওয়ার যে ষড়যন্ত্র সেটা চলমান আছে, বর্তমানে আগুন লাগা এটা তার একটা প্রতিচ্ছবি। যাই হোক, সারাদিন পরীক্ষা নিয়ে কাজ করছি, না ঘুমায়া এই সমস্ত বিশ্লেষণ দেখছি, পড়ছি, প্লাস হচ্ছে মাদ্রাসার পরীক্ষারও কাজ চলমান। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইসলাম ও উম্মার স্বার্থে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সচেতনতা অর্জন করে আর্থিক সামর্থ্য বৃদ্ধির জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।